আমেরিকা এবং যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি হলো সেটি আমেরিকার অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে আসলে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে? যে ট্যারিফ পলিসি আমেরিকা এখন নিচ্ছে, সেই ট্যারিফ পলিসির কারণে এই আমেরিকার অর্থনীতিতে সাংঘাতিকভাবে একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে যায় আমাদের কি হবে? ওপেন মার্কেট ইকোনমি যেটা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারাই তৈরি করেছে। ট্যারিফের ব্যাপারে পরে আলাপ হবে। ট্যারিফের তুমি সরাও, তুমি সরাইলে আগের মতো ফিরে যাও, আমরা সেখানে আছি, কোনো আলোচনাই হয়নি। না হলে বলছো ইউ আর দ্য 51st স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস, ও চলে গেছে ভেঙে। ফেড ঘোষণা করেছে যে বর্তমানে সুদের হার অপরিবর্তিত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে যে নীতি সেটি আসলে তাদের জন্য সিদ্ধান্ত নিতে পরিস্থিতিকে খুব জটিল করে দিচ্ছে। অপরদিকে ট্রাম্প বেশ কড়া ভাষায় ফেড চেয়ারের সমালোচনায় বলি কিংবা যে ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন, অশালীন ভাষাও ব্যবহার করেছেন। আপনার কাছে কি মনে হয়, অর্থনীতিবিদরা তো বলছেন যে অর্থনৈতিক স্বার্থে আসলে ফেডকে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। আপনার কাছে কি মনে হয় ফেড চেয়ার আসলে যে নীতিটা নিয়েছেন, তিনি রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে চান, তিনি আসলে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চান, আসলে কি এটি সম্ভব হবে কিনা? দেখুন, ফেড কিন্তু ঐতিহ্যগতভাবেই একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, অর্থাৎ সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দেশের অর্থনীতির যে প্রকৃত বাস্তব অবস্থা তার উপর ভিত্তি করে ফেড চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়ে থাকেন, কাজ করে থাকেন। তো এবারও আমরা কি দেখতে পেয়েছি যে আমরা যদি ট্রাম্পের নির্বাচনকারী সময়ের প্রচার অভিযানগুলো দেখি, সেখানে তিনি কি বলেছিলেন, তিনি ইন্টারেস্ট রেট কমাবেন তিনি যখন প্রেসিডেন্ট হবেন, এবং সেই নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নের জন্যই শুরু থেকেই কিন্তু ফেড চেয়ারম্যানকে তিনি চাপ দিয়ে আসছেন যেন রেট কমানো হয়। কিন্তু ফেড চেয়ারম্যান কিন্তু মানে বেশ কয়েক দফায় প্রেসিডেন্টের সে প্রেশারকে অস্বীকার করে তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন। তিনি গতকালকেও যে কথাটি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে এই ট্যারিফের কারণে যে ট্যারিফ পলিসি আমেরিকা এখন নিচ্ছে, সেই ট্যারিফ পলিসির কারণে এই আমেরিকার অর্থনীতিতে সাংঘাতিকভাবে একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ কেউ জানে না যে অর্থনীতি কোন দিকে যাবে। তো এরকম একটি অবস্থায় রেট কমানোটা কোনো মতেই সমীচীন হবে না। তিনি খুব সুস্পষ্টভাবে তিনটি জিনিস উল্লেখ করেছেন, ভেরি ক্লিয়ারলি বলেছেন যে যদি ট্যারিফ যে পলিসি যেটা আছে সেটা যদি থাকে, এরকমই থাকে, তাহলে তিনটি ঘটনা ঘটবে। একটা হবে মূল্যস্ফীতি বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে। নাম্বার 2 হলো গ্রোথ কমে যাবে, স্লো ডাউন হবে। নাম্বার 3 হলো আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ লোকজন বেকার হয়ে যাবে। এরকম একটি অবস্থার মধ্যে কোনোভাবেই রেট কমানো যাবে না। অর্থাৎ আমরা জানি যে রেটটা হলো একটা টুলস টু চেক দ্য ইনফ্লেশন। এটা ডক্টর শওকত আলী, ইকোনমিক্সের প্রফেসর, উনি আরো ভালো করে বলতে পারবেন আমার চেতে, যে সাধারণত দ্রব্যমূল্য বা ইনফ্লেশনকে চেক করার জন্য যেটা করা হয়, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়, যেটা আপনার আমেরিকা যেটা ঘটেছিল। এখন যেখানে আবার নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে ট্রেড পলিসির কারণে, এরকম একটি অবস্থায় যদি উল্টো পথে হাঁটে ফেড, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতিতে সেটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। তো ফেড চেয়ারম্যান খুব যথার্থ বলেছেন, এবং আমার মনে হয় আপনি যে প্রশ্নটি করেছেন সেটা যদি একেবারে এক কথায় জবাব দিই, আমার মনে হয় না ফেড চেয়ারম্যান রাজনৈতিক হস্তক্ষেপে বা প্রেসিডেন্টের চাপে তার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রেসিডেন্টের ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। জি, আমরা আশাবাদী। ডক্টর শওকত আলী, আপনার মন্তব্য শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন আজকে আমেরিকা এবং যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি হলো সেটি আমেরিকার অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে আসলে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে? না, প্রথম কথা, ফেডারেল রিজার্ভের যে বর্তমান চেয়ারম্যান অত্যন্ত প্রাগমেটিক, তিনি রিপাবলিকান এবং অ্যাপয়েন্টেড বাই আপনার ট্রাম্প ফার্স্ট টাইম। কিন্তু যখন আপনি দেখেন যে ট্রাম্প চলে যাবে কয়েকদিন পরে, এর আগে কিন্তু গ্রিনস্প্যান ছিলেন 22 বছর, উনিও রিপাবলিকান অ্যাপয়েন্টেড ছিলেন। এখানে ফেডারেল রিজার্ভ উনি কি বলেছেন, তার লেখা নিউ ইয়র্ক টাইমস আজকেও আমি দেখছি, তার বক্তব্য দেখেন, উনি কমপ্লিটলি হোপলেস। উনি বলেছেন আমি খুব অসহায়,
I don't know which should I do, what should I do? Is it left way I go or right way I go? এখানে বিষয়টা আমরা যতই ফেডারেল রিজার্ভের কথা বলি, এদের হাতে একটা টুলস আছে, এটাকে মানি সাপ্লাই সংকোচন করা, আর একটা হচ্ছে বাড়ি দেওয়া। এটা করে রেট অফ ইন্টারেস্টের মাধ্যমে। এখন আপনি দেখেন, আমি একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করেন মার্কেটে 10টা পেন্সিল আছে, এই 10টা পেন্সিল আছে, আপনি বললেন যে এই 10টা পেন্সিল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর কোনো পেন্সিল নিয়ে আসবো না, 10টার দাম 10 টাকা। আর যদি তোমরা নিয়েছো এই 10টার দাম 20 টাকা হবে। তো আপনি মনে করেন এটা নিয়ে আসলেন, যখন আপনি নিয়ে আসলেন না, এই সুযোগে কিন্তু এই উইথিন দি কান্ট্রি এই 10টা পেন্সিলের দাম আপনি যদি প্রোডাকশন আর নতুন না করেন, মার্কেটে না নিতে দিতে পারেন, সাপ্লাই আপনার না থাকে, তাহলে এই অটোমেটিক 10টার জন্য যে 10 টাকা, এই 10 টাকা আর থাকবে না কিন্তু। কারণ অন্য অন্য কাস্টমার যারা, তারা জাম করবে মার্কেটে আপনি 10টা পেন্সিলের দাম 10 টাকা ছিল, এটা এখন 20 টাকা হয়ে যাবে। তার মানে কি, আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, প্রাইস লেভেল কিন্তু একটা জিনিসের দাম দিয়ে কিন্তু ইনফ্লেশন হয় না। তো এইটার জন্য যদি আস্তে আস্তে সব প্রোডাক্ট আপনার দেশে ডোমেস্টিক্যালি আপনি প্রোডাক্ট না করতে পারেন, ইটস টোটালি ইম্পসিবল। উনি যা করেছেন, যুক্তরাষ্ট্রের এত বড় ক্ষতি কেউ করেনি। জিনিসকে এই দেশে ক্যাপিটালিজম মোড অফ প্রোডাকশনে, যেটা অ্যাকাউন্টিং তারা বলে ভালোই জানবে, যে 5টা বছর লাগে মিনিমাম প্রোডাকশনে যেতে। উনি কিভাবে ডোমেস্টিক্যালি 5টা পেন্সিল 10টা পেন্সিল তৈরি করবেন? ই ক্যানট ডু ইট। তাহলে প্রাইসটা বাড়বে, যদি পারে আপনি ইনফ্লেশন এসে গেল, তখন আপনি কি করবেন? আপনি না পাচ্ছেন, বাইরে থেকে নিয়ে আসলে, যদি নিয়েছেন ওরা কিন্তু ডবল প্রাইস দিতে হবে, সেখানেও ইনফ্লেশন। আবার যদি না পান, ডোমেস্টিক ডিমান্ডও চান, তাহলেও আপনার যেহেতু সাপ্লাই নাই, আপনাকে দিতে হবে। তারপর এটা ফুরিয়ে গেলে আপনি কি করবেন? সুতরাং এই যে পরিস্থিতি, এই কারণে ইকোনমিস্টরা, আপনার এদেশে কিন্তু 12টা ফেডারেল রিজার্ভ আছে, এই নিয়ত একটা আছে, আমি বহুবার গিয়েছি। তো ফেডারেল রিজার্ভে এই 12টা ব্যাংকে কিন্তু শত ইকোনমিস্ট কাজ করে, এবং এটা রিসার্চ আছে, পলিসি আছে, সার্ভে আছে। এইটা সমস্ত জিনিসগুলো যায় ফেডারেল রিজার্ভের চিফ ইকোনমিস্ট, হুইচ ইজ ডক্টর জেরম পাওয়েল। উনি ডিসিশন নেন, এবং উনি এখন হাল ছেড়ে দিয়েছেন। তার কারণ কি, আমি আগেই বলেছি, একটা হচ্ছে ইনফ্লেশন, আর একটা হচ্ছে ওই যে বললাম বেশি তৈরি হচ্ছে না, তখন প্রোডাকশন ল্যাগ বলে, প্রোডাকশন স্ট্যাগন্যান্ট বলে। তাহলে একদিকে প্রোডাকশন স্ট্যাগন্যান্ট হলো, আর একদিকে দাম বেড়ে গেল। এটাকে ইকোনমিস্টরা বলেন স্ট্যাগফ্লেশন। এটা লোক 90% লোক এটা জানে না, আমরা একাডেমিক লোক বলে আমরা এগুলো পড়াই জানি। এটাকে বলি স্ট্যাগফ্লেশন, অর্থাৎ স্ট্যাগন্যান্ট অ্যান্ড ইনফ্লেশন। এখন যখন এটা হয়, তখন কিন্তু ফেডারেল রিজার্ভ আর কিছু করতে পারে। এই জন্য বেচারা অসহায় যে অবস্থা দেখেছেন, ওই বলছে যে আমি যা আছে তাই এটা রেখে দিতে চাই। ও দরকার হয় পদত্যাগ করবে, কিন্তু তাতে সে পলিসি চেঞ্জ করবে। নিজের ইকোনমিক্স কত চাকরি ভালো পাবে, কত লুজ। আর এখানে থেকে ফেডারেল রিজার্ভে কয় টাকা বেতন পায়, আর এখানে ওখান থেকে চলে গেলে ওটা 4 গুণ বেতন বেশি পাবে। সো ও ট্রাম্পের ভয় করেন, এটা তার বাংলাদেশ না, এইসব চলে না এই দেশে। দ্বিতীয় কথা যেটা বলেছেন, ভাই যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্য আমাদের যেটা বিয়ে হলো, কি হয়েছে? ওই এরা বিফ কিনবে, কিছু যুক্তরাষ্ট্র থেকে কিছু বিফ কিনবে, আর ইথানল গ্যাস ফ্যাস এগুলো কিনবে। 100,000 আপনার গাড়ি নিয়ে আসবে, কিন্তু 10% ট্যারিফ কিন্তু সবাইকে দিতে হবে, নো ম্যাটার হোয়াট। ও কত বছর রিডাকশন করে জানি না, এবং আপনি নিউজই বলেছেন 100,000। তার মানে কি জানেন? এটা কি বলে কোটা। এটাও সে জানে না যে 100,000 এর পরে যদি ডিমান্ড থাকে কি হবে, দাম কিন্তু বেড়ে যাবে। ওই যে পেন্সিলের উদাহরণ দিয়েছি, 100,000 যদি শেষ হয়ে যায়, হোয়াট ইউ উইল মোর, হয় তাকে ট্যারিফ, ওই যে খবরটা মেরে দিয়েছে, ওই ট্যারিফ দিতে হবে প্লাস 10%, অথবা 100,000 আসার পরে আপনি কমপ্লিটলি বন্ধ করে দেবেন। এটাকে বলে কোটা। তার মানে এই লোকটা কেন এটা করছে? যুক্তরাষ্ট্রের মানুষকে 12টা বাঁচিয়ে সব দিক দিয়ে। আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন, ফরেন পলিসি দেখেন, এখন তার চুক্তি হয়েছে ইউক্রেনের সাথে, ও বলছে আমি ওর মধ্যে নাই। ওই $500 বিলিয়ন চুক্তি হয়েছে, খনিটা ভাঙবে। আপনার 22 বছরের চুক্তি করেছিল কিন্তু আফগানের পাহাড় ভাঙার জন্য। আফগান তো একদম গোল্ডের পরে রয়ে গেছে, খনিজ সম্পদের উপরে রয়েছে আফগান। তো ওনার কাজে হচ্ছে হুইমেজিক্যাল। এটা পড়তে হবে রিজার্ভ, সব থেকে বেশি পড়তে হচ্ছে প্রেসিডেন্ট ওবামা। ফাইন মাইন্ডেড পারসন এগুলো। আর যুক্তরাষ্ট্র এই পাগলামি যদি করতে থাকে, তাহলে এই পাগলামির খেসারে কিন্তু সারা দুনিয়াতে দিতে হয়। ফলে যেটা হবে,
আমি এই কতগুলো ক্ষেত্রে তার একটু ক্রেডিট দিই যে তার যুদ্ধ করার মতো স্টমাক নাই, এবং দুই দেশ যুদ্ধ বেঁধে গেলি, হয়তো ইসরায়েল চাচ্ছে সেটা, যুদ্ধ বেঁধে গেলেই ওটা ঠেকানোর পথ ওদের সামনে খোলা থাকেন, এবং অত্যন্ত মারাত্মক দুরবস্থায় পড়বে এবং চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়বে, নট অনলি সাউথ ইস্ট এশিয়া, অল ওভার দি ওয়ার্ল্ড। চায়না আপনি জানেন রিসেন্টলি তারা একটার পর একটা কান্ট্রি বাই কান্ট্রি আপনার হচ্ছে ট্রেড রিলেশনশিপ স্টাবলিশ করছে। আফ্রিকা, আপনার ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা দেশের সাথে তারা অলরেডি চুক্তি করেছে, তারা এখানে এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করবে। আমরা ব্রাজিলের সাথে তো অনেক আগে থেকেই তাদের রয়ে গেছে, আর্জেন্টিনা বলেন, বলিভিয়া বলেন, প্রত্যেকটা দেশের সাথে। সুতরাং দে প্রিপেয়ার। তারপরও চায়না বলছে যে আমরা লেটস টক, এটা বলেছে তারা। কিন্তু আপনি দেখেন আপনার আপনার কানাডিয়ান যে প্রাইম মিনিস্টার, নামটা ভুলে গেলাম, এটা হচ্ছে এই ভদ্রলোক যে আছে পরশুদিন, কি বলছে? উনি বলছেন না, তুমি প্রথম কথা জবাব দেবা যে why you declare the Canada is the 51st state of United States। আর দুইজন রীতিমতো গোলমাল হয়ে গেছে। সেখানে বলছে না, ট্যারিফের ব্যাপারে পরে আলাপ হবে, ট্যারিফের তুমি সরাও, তুমি সরাইলে আগের মতো ফিরে যাও, আমরা সেখানে আছি। কোনো আলোচনাই হয়নি। না হলে বলছো ইয়া ইয়া ইউ আর দ্য 51st স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস। ও চলে গেছে ভেঙে। এইভাবে কি হয় একটা দেশ চলে? এটা হলো ক্যাপিটালিস্টদের সর্বোচ্চ একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। সেখানে আপনার এইগুলো বেঁধে গেছে। ডোমেস্টিক দেখেন ইউনিভার্সিটি গুলো, কাইকুকালাম ইউনিভার্সিটির ছাত্ররা বেরোচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির যে রিসার্চ ফান্ড, হেলথ রিসার্চ ফান্ড, সাইন্টিফিক ফান্ড, এই দেখেন আজকে কি অবস্থা দাঁড়িয়েছে। হেমা যেটা ঘূর্ণিঝড়, বাতাস, স্যান্ডি, ক্যাথরিন যখনই হয় একটা গ্রুপ লোক দৌড়িয়ে আসে, এটাকে ফেমা কমপ্লিটলি। তার ডাইরেক্টর আজকে বলেছে তুই গেট আউট। আবার যারা রিসার্চ করে, এখানেও ফাইন মাইন্ডের লোক আছে, ওশানোগ্রাফি, ওয়েদার রিলেটেড, প্রত্যেকটা চাকরিকে বন্ধ করা হয়েছে। ভাই, হঠাৎ করে যদি 3 মাস পরে 2 মাস পরে হয়, তো এই লোকগুলো যদি ফোরকাস্টিং ঠিক মতো না করে, আপনি তো দুরবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। অল এনভায়রনমেন্টাল, যে আপনি যদি অফিসে নিউ ইয়র্কে যান, ওদিকে দেখবেন কি সুন্দর আপনার যে এনার্জিটা আসছে বাতাস থেকে। ও বলছে যে না, এটা পাখি মারা যাচ্ছে। আমি বুঝছি না। এই একটা কথা আছে আমাদের বাংলাদেশে, গরুর গোয়ালা যে দুধ বিক্রি করে, তার যখন কপাল পুড়ে যায়, তখন সে যে দুধ দেয় সেই গরুটার মুখে লাথি মারে, আমার আম্মা বলতেন। তো আমি যুক্তরাষ্ট্রের এই অবস্থা দেখে আমি বুঝি না যে একটা রাষ্ট্র যে কিভাবে আপনার এইগুলো আপনি করেন কি করে, একটা রাষ্ট্র এইভাবে ধ্বংস হয় কিভাবে, তাই না? আর যুক্তরাষ্ট্র যদি ধ্বংস হয়, তার আমার বোধহয় একটু ব্যাটারি ডাউন হচ্ছে, ঠিক আছে আমি এটা ঠিক করে নিচ্ছি। যদি যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে যায়, আমাদের কি হবে? ওপেন মার্কেট ইকোনমি যেটা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারাই তৈরি করেছে, ওয়ার্ল্ড ট্রেড কোর্ট তারাই করেছে, তারাই শত শত দেশের বিরুদ্ধে মামলা করেছে, ইনক্লুডিং 135 মামলা জিতে গেছে যুক্তরাষ্ট্র এগেইনস্ট ইন্ডিয়া। এই জিনিসগুলো, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। দেখেন ইউএসএআইডি যেটা হলো, আপনি দেখেছেন যে সারা দুনিয়ায় কি অবস্থা। ইউএসএআইডি থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, অন্য কোনো স্টেট তাদেরকে যুক্তি দিচ্ছে, বা কেউ যুক্তরাষ্ট্রকে চায় তারা ধ্বংস ফাইন্যান্সিয়ালি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।